রংপুরের শিক্ষক দম্পতি ও তার সন্তানদের হত্যার বিষয়ে তথ্য সংগ্রহে আছেন আমাদের সহকর্মী সুমন তানভীর। এখন সরাসরি যুক্ত হব তার সঙ্গে। তানভীর, আপনি ঘটনাটি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন। পুলিশ প্রশাসন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে এখন পর্যন্ত কি জানা গেছে, তারা কি বলছেন জানাবেন। আসলে আমরা সকাল থেকে এলাকাটিতে আছি এবং আপনি জানেন যে সকালে পুলিশের থেকে একটা সংবাদ সম্মেলনও হয়েছে, সেখানে আপডেট করা হয়েছে যে আসলে এই মামলার অগ্রগতি। আমি অগ্রগতিটি আপনাকে জানাচ্ছি, তার আগে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি আপনাকে দেখাই। এই যে গণপতি বাসার ছাদটি, অর্থাৎ এই ছাদের যে টাঙ্কিটি দেখা যাচ্ছে, সেই টাঙ্কিতেই কিন্তু গণপতির আসলে মরদেহটি পড়েছিল এবং বলা হচ্ছে যে আমি যে ছাদটিতে দাঁড়িয়ে আছি এই ছাদ থেকেই সেদিন রাতে আসলে কিলাররা মুগ্ধরা এই ছাদ থেকেই ঠিক এই ছাদটিতে উঠে তারা ওই পাশটিতে গিয়েছেন এবং ওই পাশের এই ছাদটিতে তারা হচ্ছে সেদিন রাতে ইয়াবা সেবন করছিলেন। আমি যেটি বলছি যে এই ছাদ থেকে এই গণপতির ছাদে যাওয়া আসলে খুবই সহজ। আপনি দেখছেন যে একদম আমি এভাবে ধরে আমি ওই পাশে চলেই যেতে পারি, কিন্তু এই ছাদ আসলে প্রশ্ন হচ্ছে ইয়াবা সেবনের জন্য আসলে কতটা আদর্শ জায়গা কিংবা উপযোগী জায়গা। চারপাশ কিন্তু খোলা। পুলিশ যেটি বলছে যে এই ছাদটির গণপতির ছাদটির হাফ অংশ, অর্থাৎ এই যে অলটি আপনি দেখছেন এই অলটি হাফ অংশ পর্যন্ত অল করা, যেই কারণে তারা এই ছাদটি থেকে এই ছাদটিতে গিয়ে নেশা করে। যদি এই ছাদটি আসলে এরকম অবস্থায় থাকতো তাহলে ওই ছাদটিতে তারা যেত না। আমি একটু আমার সহকর্মীকে বলবো এই ছাদের অবস্থাটা আসলে আপনাকে আমি একটু দেখাতে চাই যে এই ছাদটি আসলে ইয়াবা সেবনের জন্য কতটা আদর্শিক হতে পারে কিংবা পারে না। আপনি দেখছেন যে এই যে বাসাটিতে আমরা আছি, এই বাসাটির আমরা ছাদের নিচের অংশটিতে আছি, এখানে কেউ থাকে না, চারপাশ কিন্তু মোটামুটি আবদ্ধ জায়গা। এবং আমি যদি বলি যে এই জায়গাটিতে যেখানে আসলে সোফাগুলো রাখা হয়েছে, এই জায়গাগুলোতে বসে কিন্তু খুব ভালোভাবে আসলে ইয়াবা সেবন সম্ভব। বিশেষ করে ওই গণপতি বাসার ছাদের চেয়ে এখানকার পরিবেশ কিন্তু যথেষ্ট ভালো, অন্তত ইয়াবা সেবনের জন্য। এবং আরেকটি বিষয়ও আপনাকে আসলে বলে রাখতে চাই, যেহেতু ইয়াবা সেবনের কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে, যার জন্যই আমি আসলে এই কথাগুলো এত বেশি করে বলছি যে এই যে গণপতি বাসাটি আমরা দেখছি, গণপতি বাসার দোতলায় তারা থাকতেন তার পরিবার নিয়ে, কিন্তু নিচতলা কিন্তু আসলে আমরা দেখেছি যে নিচতলাটি কিন্তু একদম নির্মাণাধীন এবং খোপ করে ঘর টানা। অর্থাৎ এই বাসাটিতে যখন তারা ঢুকেছে মুগ্ধরা, এই বাসাটিতে একটি অল টোপকে তাদের ঢুকতে হয়েছে এবং এই বাসার নিচেরটিতেও কিন্তু আসলে কোনো মানুষ থাকে না, সেখানেও নির্মাণাধীন খোপ করা। অর্থাৎ এই বাসাটির নিচেও কিন্তু আপনি চাইলে খুব সুন্দরভাবে ইয়াবা সেবন করতে পারতেন, কিংবা গণপতি বাসার ছাদ নিচের যে পরিস্থিতি আমরা দেখেছি, যে অবস্থান দেখেছি, সেখান থেকেও আপনি খুব সহজেই এবং খুব স্বাচ্ছন্দ্যে ইয়াবা সেবন করতে পারতেন। আপনি সেটি না করে আসলে কেন এই বাসাটিতে আসলেন এবং এই বাসাটি থেকে গণপতি বাসার ছাদে গিয়ে আসলে ইয়াবা সেবন করতে হলো মুগ্ধদের, সেই প্রশ্নটি কিন্তু শুধু আমরা না, এই এলাকার যারা আছে তারা কিন্তু সেই প্রশ্নটি করে যাচ্ছে এবং আমরা দেখেছি এই এলাকায়। সুমন তানভীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সেখানে রয়েছেন, নিশ্চয়ই পরবর্তীতে আপনার সঙ্গে আবারও যুক্ত হব। দর্শক, আমাদের সঙ্গে রংপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুমন তানভীর। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়েছে ট্রাইব্যুনাল। 27 অক্টোবর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সাবেক এই র্যাব কর্মকর্তা জিয়াউল আহসানকে সকালে ট্রাইব্যুনালে হাজির করে গ্রেপ্তারের আবেদন করা হয়। গত 10 আগস্ট প্রসিকিউশনের আবেদনের পর তাকে হাজিরের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। গত বছর ট্রাইব্যুনালে গুমের ঘটনায় অভিযোগ জমা দেন সালাউদ্দিন আহমদ। এতে জিয়াউল আহসান ছাড়াও পলাতক শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক 2 আইজিপি বেনজির আহমেদ, AKM শহীদুল হক সহ আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এদিকে জুলাই হত্যাকাণ্ডের মামলায় তৌফিক ইলাহি ও দীপু মনির জামিন শুনানি 17 সেপ্টেম্বর নির্ধারণ করেছে আদালত। দর্শক, এই মুহূর্তে সংসদে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী, আমরা সরাসরি সেখানে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাকে এই পদের জন্য মনোনয়ন দিলেন, তো সেই সময় মাত্র পৃথিবীর 5টি দেশ দুবার এই পদটি অলংকরণ করেছিলেন এবং এশিয়া থেকে এই প্রথম। আমি আগেও বলেছি, আমার প্রতিদ্বন্দ্বী 10 বছর সময় পেয়েছেন এবং আমরা সময় পেয়েছি মাত্র 10 সপ্তাহ। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম, আপনি আমাকে একটা ইম্পসিবল মিশনে পাঠিয়েছেন। উনি আমাকে তখন বলেছেন, আপনি পারবেন, আমরা সবাই মিলে পারবো। তার লিডারশিপে আমরা এই কাজটি করতে পেরেছি, এর জন্য আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই।
পদটি জাতীয় সংঘ সাধারণ পরিষদের সকল সদস্যদের একটি পদ। আমি নির্বাচনে জয়লাভ করার পরে বলেছি আমি সকল দেশের প্রেসিডেন্ট হিসেবে আমি কাজ করব। মাননীয় স্পিকার, আপনি যেমন সকল সংসদ সদস্যের স্পিকার, আমিও তেমনি সকল জাতিসংঘের সদস্য রাষ্ট্রের যে সংগঠন সাধারণ পরিষদ তার প্রেসিডেন্ট হিসেবে কাজ করব। এখানে কোনো বিশেষ দেশের জন্য কাজ করার স্কোপ কম, এটা আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, এটা বিবেচনা করবেন। বাংলাদেশ গর্বের সঙ্গে যোগ্যতার সঙ্গে এই দায়িত্ব পালন করবে যদি আমরা সকলের জন্য কাজ করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন। সম্প্রতি একজন সরকারি কর্মকর্তার অফিস কক্ষে টাকা লেনদেনের ভিডিও ভাইরাল। এ নিয়ে খোঁজ নিতে গিয়ে রীতিমতো কেঁচো খুঁড়তে সাপ বের হওয়ার দশা। একই ঠিকাদারকে 100রও বেশি কাজ দেওয়া, কাজ না করে ঠিকাদারের বিল তুলতে সহায়তা করা, আবার ওই কর্মকর্তার স্ত্রীর নামে ঢাকা ও ঢাকার বাইরে সম্পদের পাহাড়। অনুসন্ধানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলী হাসান শওকতের বিরুদ্ধে পাওয়া গেছে এসব তথ্য প্রমাণ। দেখুন আশিক মাহমুদের বিশেষ প্রতিবেদন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এক সময়কার নির্বাহী প্রকৌশলী হাসান শওকতের নিজের দপ্তর। টেবিলে ভাগবাটোয়ারা হচ্ছে ব্যাগ ভর্তি বান্ডিল বান্ডিল টাকা, যে ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই হাসান শওকতের বিরুদ্ধে কাজ না করেও সরকারি বরাদ্দের টাকা লুটপাট, ঘুষের বিনিময়ে পছন্দের ঠিকাদারকে কাজ দেয়া থেকে শুরু করে নানা অনিয়মের চিত্র সামনে এসেছে। আমার হাতে থাকা এই সরকারি নথি বলছে এই ভবনের কাজ হয়েছে 10 তলা পর্যন্ত। সেই বাবদ ঠিকাদার টাকাও তুলে নিয়েছেন। তবে সরজমিনে এসে মিলল ভিন্ন তথ্য। ভবনের নির্মাণ কাজ হয়েছে 8 তলা পর্যন্ত। বাকি 2 তলার নির্মাণের যে খরচ, সেটি ঠিকাদার এবং ইঞ্জিনিয়ার মিলে ভাগ বাটোয়ারা করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কাগজে কলমে পুরান ঢাকার এই শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের একাডেমিক ভবনের 10 তলার কাজ শেষ হয়েছে 2021 সালে। কাজ শেষে সাবেক ছাত্রলীগের সভাপতি লিয়াকত শিকদারের ঠিকাদারি প্রতিষ্ঠান বিল্ডার্স CWBD লিমিটেড জেভি ওই বছরই বিলও জমা দেন। সংশ্লিষ্ট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাসান শওকত 10 তলার এই ভবনের গুণগত মান পরিদর্শন করে 2022 সালের 13 জুন বিলও ছাড় দিয়েছেন। তবে এই বিল দেওয়ার 4 বছর পরেও ভবনের কাজ এখনো শেষ হয়নি। ভবনটি এখন বাস্তবে অবকাঠামো দাঁড়িয়ে আছে মাত্র 8 তলা। এটা 10 তলা হওয়ার কথা ছিল, এরপরে 8 তলা পর্যন্তই সীমাবদ্ধ। 8 তলা পর্যন্ত হয়েছে। 8 তলা। এই যে 9 তলা 10 তলা এই যে টাকা তুলে নিচ্ছে, এগুলো হয়ে গেল টাকা। এটা তো আর আমরা জানি না কি হয়েছে না হয়েছে। শুরু থেকেই এই ভবনের কাজের মান নিয়েও বিস্তর অভিযোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। বিভিন্ন জায়গায় তারা প্লাস্টার করেনি, অনেক জায়গায় আপনার রং ঠিক মতো করেনি। যখন আপনার এগুলো করলো তখন আমি ব্যক্তিগতভাবে সেভারাল টাইমস বলেছি, আপনারা তো একটা দিনে পানি দিচ্ছেন না, হ্যাঁ ওয়াল এটা করে করে চলে যাচ্ছেন, পানি দিচ্ছেন না। ওরা কোনো পানিও দেয় নাই। হাই গ্লাস যেগুলো দেওয়া হচ্ছে বা অন্যান্য যে স্টিল বানানো যেগুলো ম্যাটেরিয়াল ব্যবহার করছে, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে বেস্ট কোয়ালিটির না। সরকারি নথি ঘেটে দেখা গেছে হাসান শওকত নির্বাহী প্রকৌশলী থাকাকালীন 3 বছরে শুধুমাত্র মিরন এন্টারপ্রাইজকে 113টি কাজ দিয়েছেন, টাকার হিসেবে যা 200 কোটির উপরে, যার বেশিরভাগই নিয়ম নীতির তোয়াক্কা না করে। এবার সেই ভাইরাল ভিডিওটির দিকে আরেকবার নজর দিতে হবে। ব্যাগ থেকে টাকার বান্ডিল যিনি হাসান শওকতের টেবিলে রাখছেন, তিনি মিরন এন্টারপ্রাইজের মালিক রাকিব হাসান মিরন। কোনো কাজ না করলেও ঠিকাদারকে বিল দিয়ে দেওয়ার অভিযোগের প্রমাণ মিলেছে হাসান শওকতের বিরুদ্ধে। 2022 সালের 9 জুন মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে মেড ইন বাংলাদেশ নামক প্রতিষ্ঠানকে বিদ্যুৎ সংস্কার কাজের জন্য 11,68,000 টাকার কার্যাদেশ দেয়া হয়। কিন্তু কোনো কাজ না করেই বিল তোলেন এই ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রধান, তৎকালীন মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন। 2023 সালের 16 জানুয়ারি নির্বাহী প্রকৌশলী হাসান শওকত গুণগত কাজ সম্পন্ন হয়েছে বলে 8 লাখ টাকার বিল
দেওয়ার সুপারিশ করেন। পরে তিনি পদোন্নতি পেয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হলে আরেক নির্বাহী প্রকৌশলী মুস্তাফিজুর রহমান 3,68,000 টাকার বিল দেওয়ার সুপারিশ করেন। কাজ না করে কিভাবে বিল তুলে নিলেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মিলেছে আরও চাঞ্চল্যকর তথ্য। নথি ঘেটে দেখা গেছে 2025 সালের জুনে কাজ শেষ হয়েছে মর্মে যে নথি জমা দিয়েছেন ঠিকাদার সেখানে স্বাক্ষর রয়েছে প্রধান শিক্ষক গৌরচন্দ্র মণ্ডলের, অথচ তিনি অবসরে গেছেন এর ঠিক 1 বছর আগে। 5/6/2025। স্যার, এই সময় কি আপনি স্কুলের দায়িত্বে ছিলেন? 5/6/2025 স্যার, না, আমি 24-এর মাঝামাঝি শেষ আমার। আচ্ছা। 2024 সালের জুন থেকে বর্তমানে এই স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। গৌরচন্দ্র মণ্ডলের পুরনো স্বাক্ষরের সাথে মিলিয়ে ও স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে স্বাক্ষর জাল করেই বিল তুলে নিয়েছেন ঠিকাদার, যাতে সহায়তা করেছে তৎকালীন নির্বাহী প্রকৌশলী হাসান শওকত। আমার কাজটা আমার এইভাবে না, আমার কাজে কমিটি করা, এইভাবে আমার এখানে আমি কোনো কাজে সই করি না। আমাদের কমিটি করা থাকে, কমিটিটা দেখবে, কমিটি বুঝবে, কমিটি ওকে বলবে, তারপর আমার কাছে আসবে। যদি কাজ ভয় করতেছেন আপনাকে বলেছে এটা তো আপনিই বুঝেন, এটা আপনি বুঝেন। এসব অনিয়ম করেই নিজের পাশাপাশি স্ত্রীর নামে গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, জমি কিনেছেন হাসান শওকত। এই যেমন রাজধানীর পান্থপথের গ্রিন রোডের এই আলিশান ভবনের 5 তলায় 2200 স্কয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে হাসান শওকতের। হাসান শওকত সাহেব কত তলায় থাকে? বাসায় তো অফিসিয়াল কয় তলায় থাকে? 5 তলা। হাসান সাহেবের যে ফ্ল্যাটটা, উনি ওই ফ্ল্যাটটা উনি ফ্যামিলি সহ থাকে। আচ্ছা আচ্ছা, ওটা কি কেনা ফ্ল্যাট? হ্যাঁ, কেন উনি নিজেই মালিক ওই ফ্ল্যাটে। 2200 স্কয়ার ফিট। 22। শুধু ফ্ল্যাট না, ভূমি অফিসের নথি ঘেটে দেখা গেছে হাসান শওকতের স্ত্রী ফেরদৌসী খানম কাগজে কলমে গৃহিণী। তার নামে ঢাকা, খুলনা, মেহেরপুর ও মাগুরা সদরে প্রায় 200 শতক জমি কিনেছেন হাসান শওকত। এত অবৈধ সম্পদ আর ঘুষ লেনদেনের বিষয়ে জানতে হাসান শওকতের সাথে কয়েকদিন ধরে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। বারবার ফোন করলেও তিনি রিসিভ করেন না। নিয়মনীতির তোয়াক্কা না করেই একই ঠিকাদারকে বারবার কাজ দেয়া ও কাজ না করলেও ঠিকাদারকে বিল দেয়া কি প্রমাণ করে, এমন প্রশ্ন ছিল টিআইবির নির্বাহী পরিচালকের কাছে। এখানে তো খুব বহুমাত্রিক অপরাধ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং যোগসাজশের দুর্নীতি, এবং এই যে যোগসাজশের দুর্নীতি, এখানে ঠিকাদারদের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা হিসেবে এই এখন নির্বাহী প্রকৌশলী তার যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটাকে অপব্যবহার করে তিনি নিজে সুবিধা নিঃসন্দেহে অর্জন করেছেন এবং ঠিকাদারকে অনৈতিকভাবে সুবিধা প্রদান করেছেন, সুযোগ করে দিয়েছেন অনুপর্জিত আয় অর্জনের জন্য, এবং সেটা নিজে অনুপর্জিত আয় করেছেন। এখন যেটা করতে হবে, তিনি এবং তার সাথে জড়িত যারা যোগসাজশকারী ছিলেন এবং তাদের পেছনে যে শক্তি, তাদেরকেও চিহ্নিত করে জবাবদিহিতে আনতে হবে। দুর্নীতি করে সরকারি বরাদ্দের কোটি কোটি টাকা লুটে নেয়া সব সরকারি কর্মকর্তা ও ঠিকাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সবার। আশিক মাহমুদ, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সঙ্গেই।